প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদেরকে গত ক্লাসে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 4 এর কিছু অংশ পড়িয়েছিলাম। পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারিনি সময়ের স্বল্পতার জন্য। আজকে আমি ওই বাকি অংশটুকু তোমাদেরকে পড়াতে চাচ্ছি। আমার এখানে ছিল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 4-এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, অর্থাৎ আমার যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো ছিল তার রাইট হ্যান্ড সাইড সে ছিল শুধুমাত্র 0। এই ধরনের অঙ্ক আমরা করেছিলাম। সেখান থেকে কি করে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করতে পারি, কি করে আমরা জেনারেল সলিউশন বের করতে পারি তার নিয়মটা দেখিয়েছিলাম এবং দু একটা সূত্র করেছিলাম। সেই নিয়মের মধ্যে আমাদের একটা ছিল, যদি এম এর মান এরকম আসে, তোমাদের মনে আছে কিনা, মনে করো একটা 2, 3, তাহলে আমরা জেনারেল সলিউশন সেখানে লিখেছিলাম সি অন ই টু দি পাওয়ার আমরা এম এক্স মানে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার 3x। এরকম আমরা প্রথমে একটা কেস অন দিয়ে তোমাদেরকে শিখিয়েছিলাম। কেস 2 দিয়ে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, দেখো তোমাদের মনে পড়ে কিনা, আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেখানে ছিল এম এর মান যদি একই জিনিস আসে, অর্থাৎ তখন জেনারেল সলিউশন আমাদের ছিল, মনে আছে কিনা, সি অন ই টু দি পাওয়ার কত হবে 2x প্লাস সি টু, তার সাথে আমরা একটা এক্স গুণ করেছিলাম সি টু এক্স ই টু দি পাওয়ার টোয়াইস এক্স। এটা আমরা এভাবে লিখেছিলাম, দেখো মনে আছে কিনা, সি অন প্লাস সি টু এক্স ই টু দি পাওয়ার 2x। কেস অন এবং কেস 2 এর পরে আমরা শিখিয়েছিলাম তোমাদেরকে যদি কমপ্লেক্স নাম্বার আসে তাহলে আমরা সেখানে বলেছিলাম আলফা প্লাস আইবি, মনে করো এম ইকুয়াল টু 2 প্লাস 3i, প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে, দুইটাই ছিল আমাদের, প্লাস মাইনাস দুইটা কথা ছিল। এরকম যদি কোনো অঙ্কের মধ্যে আসে তখন আমরা জেনারেল সলিউশন লিখেছিলাম, মনে আছে কিনা তোমাদের। সেই ক্ষেত্রে বলেছিলাম ই টু দি পাওয়ার আলফা এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার 2x, আর এরপরে লিখেছিলাম সি অন কস বিটা প্লাস সি টু সি অন কজ অফ 3x প্লাস সি টু সাইন অফ 3x। এই পর্যন্ত তোমাদেরকে আমি শিখাতে পেরেছিলাম গত ক্লাসে। এখন এই কেসগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে পুরো অঙ্ক করে দিতে পারিনি। আমি প্রথম নিয়মের একটা অঙ্ক করেছিলাম, দ্বিতীয় নিয়মের একটা অঙ্ক করেছিলাম। আমি তৃতীয় নিয়মের কোনো অঙ্ক করিনি এবং এর সাথে আরও পার্টিকুলার সলিউশন বের করার একটা পদ্ধতি এই প্রশ্নমালায় আছে, সেটাও আমি তোমাদেরকে করে দিতে পারি। আজকে তোমাদের আমি সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। একটু দেখো, আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করার আগে যে কথাগুলো বললাম, কেস 1, কেস 2 অ্যান্ড কেস 3, এই তিনটা জিনিস তোমাদের আশা করি সবারই এখন আবার একটু মনে করিয়ে দিলাম এবং তোমাদের মনের মধ্যে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। আমরা ডি দিয়ে লিখেছিলাম, দেখো ডি ইকুয়াল টু ডিডিএক্স, আমরা ডি দিয়ে লিখেছিলাম ডি ইকুয়াল টু ডিডিএক্স। আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দিতে চাচ্ছি, দেখো যেটা কমপ্লেক্স রুট আসবে এই ধরনের কোনো অঙ্ক। দেখো ডি কিউব মাইনাস 5d স্কোয়ার প্লাস 9d মাইনাস 5 ইন্টু y ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা সমাধান করতে চাচ্ছি আমরা। তোমাদের মনে আছে যে কোনো ইকুয়েশন সমাধান করতে হলে প্রথম আমাদের ধরে নিতে হয় y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। দেখো এবার এখানে কয়বার ডিফারেন্সিয়েট আছে, 3 বার। তাহলে আমরা একবারে লিখতে পারি dy বাই dx সমান m ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার সমান এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। আমরা লিখতে পারি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব সমান এম কিউব ই টু দি পাওয়ার এম এক্স। এখানে আমাদের একটা নোটেশন তোমাদের সবারই মনে আছে, এইটা ইকুয়াল টু ডি, এইটা ইকুয়াল টু আমরা ডি স্কোয়ার, এইটা ইকুয়াল টু আমরা ডি কিউব ব্যবহার করেছি। তাহলে ইকুয়েশনটা দ্বারা আমরা একটা কাজ করতে পারি, এটিকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি তাহলে আমরা লিখতে পারি পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই dy by dx অথবা d and d স্কোয়ার and d কিউব ইন ইকুয়েশন 1। তাহলে আমরা পাচ্ছি, দেখো
ডি কিউব মানে হচ্ছে এম কিউব ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস 5 এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 9 এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস 5 ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0। এখন তুমি এই জায়গা থেকে ই টু দি পাওয়ার এম এক্স কমন নিতে পারো। তাহলে আমরা এই জায়গা থেকে কমন যদি নেই, এই কমন নেওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0। এই জিনিসটিকে আমরা বলবো এটাকে অক্সিলারি ইকুয়েশন। এই ইকুয়াল টু আমরা এই সমান আমরা বলতে পারি এম কিউব মাইনাস 5 এম স্কোয়ার প্লাস 9m মাইনাস 5 ইকুয়াল টু 0। কখন ই টু দি পাওয়ার এম এক্স যখন নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এই অক্সিলারি ইকুয়েশন থেকে কি করে আমরা এম এর মান নির্ণয় করতে পারি। এম এর মান নির্ণয় করার প্রথম শর্ত হচ্ছে যেহেতু এটা ঘাতটি, তাহলে আমরা নর্মাল পদ্ধতিতে এটাকে আমরা ইকুয়েশন করতে পারবো না। তখন কি হবে, আমরা মিডল টার্ম ব্রেক করতে পারবো না, তখন আমাদের চলে আসতে হবে ভ্যানিশিং মেথড। তুমি দেখো এখানে এম এর মান যদি আমি অন ধরি, তাহলে অন আর 9 10 5 আর 5 হচ্ছে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি এম ইকুয়াল টু যদি অন হয় তাহলে এম মাইনাস 1 রাশিটির একটি সাধারণ উৎপাদ। তাহলে ইজিলি আমরা এটা সমাধান করে এম এর মান নির্ণয় করতে পারি। এই কাজটা করার জন্য তোমাদের সবার মনে আছে, তোমরা সব সময় একটা লাইন গ্যাপ দিয়ে 3 বার লিখে নাও, যেহেতু পাওয়ার 3 আছে। আমি প্রথমটার পাওয়ার মিলাতে চাচ্ছি, প্রথমটার পাওয়ার যদি মিলাই তাহলে এম স্কোয়ার থাকলো কত, এখানে এম কিউব গুণ করো মাইনাস এম স্কোয়ার লাগবে কত 4, তাহলে আমি কত হবে মাইনাস 4m স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4m স্কোয়ার হয়ে গেল। এবার দেখো তাহলে আমার হচ্ছে কি মাইনাস এসে প্লাস 4m। যদি আমি এখানে একটা 5 দেই তাহলে আমরা বলতে পারি এখানে 5m মাইনাস 5। তাহলে আমরা কত হলো ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারছি যে দেখা যাচ্ছে আমার একটু তাকাও, এখানে আমি কি পেলাম, আমি এখানে পেলাম দেখো m মাইনাস 1 ইন্টু এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন থেকে আমরা কি কাজ করতে পারি। পরের প্রশ্নটাকে তুমি মিডল টার্ম ব্রেক যদি করো তাহলে তোমার মিডল টার্ম ব্রেক এখানে হবে না। তাহলে এই মিডল টার্ম ব্রেক না হলে আমাকে 9, 10 অথবা 11 ক্লাস বা 12 ক্লাসে তোমরা শিখে আসছো সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। সেই সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের কি করে সমাধান করা যায় সেটা তোমাদের সকলেরই জানা। তাহলে আমরা দেখি এখানে কি জানো তুমি, এখানে লেখো ইফ m minus 1 equal to 0 then m equal to 1 or m square minus 4m plus 5 equal to 0। তাহলে m equal to হবে minus 4 plus minus 4m square minus b square minus 4ac। তাহলে এর উপর root divided by 2 into 1। দেখো 4 plus minus 16 minus 20, তাহলে কি হলো মাইনাস 4। তাহলে আমরা এই মাইনাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2i লিখতে পারি, এটা নিচে আসছে 2। তাহলে আমরা লিখতে পারি 4 আসছে প্লাস মাইনাস 2i ডিভাইডেড বাই, তাহলে আমরা পাচ্ছি কি 2 প্লাস মাইনাস i। তাহলে আমরা প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস i। এই ধরনের অঙ্ক যখন আসে তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এর জেনারেল সলিউশনটা কি হবে। জেনারেল সলিউশন প্রথম দেখো এখানে আমার m এর মান একটা অন আছে, তাহলে আমরা প্রথম লিখবো c1 কি e টু দি পাওয়ার mx মানে অন x, তার মানে x প্লাস c2 হলো এখানে তোমাদের আমি যখন করিয়েছিলাম আলফা প্লাস মাইনাস i বিটা বলেছিলাম। আলফা প্লাস মাইনাস i বিটার কারণে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে আলফার মান কত 2, তাহলে e টু দি পাওয়ার 2x। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার 2x। তাহলে এই ক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার 2x এর যখন লিখবো তারপরে দেখো আমরা একটা লিখবো c2
c2 কি লিখবো cos অফ আলফা x, তাহলে আলফা মানে হচ্ছে অন, তাহলে cos অফ x প্লাস i sin অফ x। দেখো তো কি লিখেছি, e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x, তারপরে কত হলো, এখানে লিখলাম c অন, এখানে হবে c2, আর এখানে হবে আরেকটা c3। এখন এই c3 টা যখন আমরা লিখব তখন দেখো এই কথাটা আমরা তখন চলে যাবে, এখানে আর থাকবে না, এখানে আসছে হলো c3। তাহলে আমরা দেখতে পাচ্ছি c1 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 2x c2 cos of x প্লাস c3 sin of x। কারণ আমরা শিখে আসছিলাম যে m ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস আই বিটা যদি হয় তাহলে এর সূত্রটা হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা x, ব্র্যাকেট দিয়ে আমরা লিখেছিলাম c1 cos of beta x প্লাস c2 sin of beta x। তাহলে c2 cos of beta x, x এর মান এখানে আছে অন, তাহলে cos of x, আর এখানে আছে কত sin of x। এই ধরনের অঙ্ক আমরা এর আগে করিনি এবং এই অঙ্কগুলো আমরা এখন তোমাদেরকে করে দিলাম। এই নিয়মের অঙ্ক তোমাদের পরীক্ষায় প্রায় দেখা যায়, বিভিন্ন বোর্ডে এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। আশা করি তোমরা এই নিয়মের অঙ্কগুলো সবাই পারবে। এবার আসো, এই নিয়মের অঙ্ক যদি হয়ে যায় তখন তোমাদেরকে আমি আরো একটা নিয়মের অঙ্ক দেখাতে চাচ্ছি। যদি কিনা শর্ত সমন্বিত কোনো অঙ্ক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের যা করতে হবে সেটা তোমরা একটু লক্ষ্য করো। শর্ত দেখো তো, আবার একটা আমি পার্টিকুলার সলিউশন করতে চাচ্ছি, এটা তোমাদের এর আগে কখনো করানো হয়নি। তার এখন দেখো এখানে লিখতে হবে ফাইন্ড দ্য পার্টিকুলার সলিউশন। আমি অঙ্কটা একটু লিখে দিচ্ছি, ফাইন্ড দি পার্টিকুলার সলিউশনকে আমরা পিএস বলি, পার্টিকুলার সলিউশন অফ কার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। আমরা কোনো সময় ডিওয়াই বাই ডিএক্স লিখি, কোনো সময় আমরা এটাকে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি। যখন যেভাবে যে নোটেশন থাকবে আশা করি তোমরা সেই নোটেশনটাই ব্যবহার করবে। প্লাস 2y ইকুয়াল টু 0, এইটার পার্টিকুলার সলিউশন বের করতে বলা হয়েছে যখন when y of 0 ইকুয়াল টু একটা মান দেওয়া থাকবে, মনে করো এখানে y of 0 ইকুয়াল টু 0 দেওয়া আছে এবং y dash 0 ইকুয়াল টু দেওয়া আছে 1। এই দুই শর্তের উপর ভিত্তি করে এইটার পার্টিকুলার সলিউশন বের করতে হবে। প্রথমত আমাদের আগের মতো এই অঙ্কটা করে নিতে হবে। প্রথম আমরা আগে যেভাবে করেছিলাম অক্সিলারি ইকুয়েশন বের করা, সেই ক্ষেত্রে আমরা লিখব গিভেন দ্য ইকুয়েশন ইজ, দেখো সলিউশন তোমরা সবাই এবার লিখে যাও, গিভেন দ্য ইকুয়েশন ইজ, তাহলে এইটা যদি তোমরা লেখো ইকুয়েশন ইজ কি আছে, এইটা তোমার ইকুয়েশনটা আছে। এই ইকুয়েশনটা সলভ করতে হলে তোমাকে ধরতে হবে লেট y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, এরপর তোমার কি করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথমবার দেখো dy বাই dx ইকুয়াল টু m ই টু দি পাওয়ার mx। দ্বিতীয়বার যখন আমি করব সেই ক্ষেত্রে আমরা d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার ই টু দি পাওয়ার mx। আমি যদি এইটাকে আগের মতো ইকুয়েশন অন দেই তাহলে আমি এখান থেকে বলতে পারি পুটিং দ্য ভ্যালু অফ কত y dy by dx and d square y divided by ds square in equation on। তোমরা এই কথাটা লিখে নিবা, কারণ তোমাদের এটাকে লিখতে হয়, কিন্তু না লিখলে আবার আমরা মার্কস কমাই দিতে পারি। পুটিং দ্য ভ্যালু অফ কার পুটিং হচ্ছে y dy by dx and d square y divided by ds square in ইকুয়েশন অন। আমরা ইকুয়েশন অনের মধ্যে এইগুলো বসাতে চাচ্ছি। দেখো তাহলে তুমি পাচ্ছ m স্কয়ার ই টু দি পাওয়ার mx প্লাস 3m ই টু দি পাওয়ার mx প্লাস 2 ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার অক্সিলারি ইকুয়েশন লিখে নেই। অক্সিলারি ইকুয়েশন কি হবে, m স্কয়ার প্লাস 3m প্লাস 2 আর থাকবে হলো ইকুয়াল টু 0, যেহেতু ই টু দি পাওয়ার mx নট ইকুয়াল টু 0। এটা তুমি ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, তোমার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। এখন দেখো এটাকে তুমি অনায়াসে মিডল টার্ম ব্রেক করতে পারো।
যদি মিডল টার্ম ব্রেক করো তাহলে দেখো এম স্কোয়ার প্লাস 2m প্লাস m প্লাস 2 ইকুয়াল টু 0। m যদি কমন নাও তাহলে তুমি পাবে m প্লাস 2, অন যদি কমন নাও তাহলে m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে তুমি দেখতে পাচ্ছ m এর দুইটা মান দেখা যাচ্ছে এখানে। অতএব m ইকুয়াল টু আমরা কি কি পাচ্ছি একটু আমি লিখে নেই। m ইকুয়াল টু তাহলে পাচ্ছি দেখো একটা হলো m প্লাস 1, একটা হচ্ছে m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে m ইকুয়াল টু আমি পাচ্ছি -1, m ইকুয়াল টু পাচ্ছি আমি -2। এই -1 আর -2 যখন বের হয়ে যাবে তখন আমি জেনারেল সলিউশনটা লিখে নিতে পারবো। দেখো আমি এখন তোমাদেরকে আমি একটু জেনারেল সলিউশন লিখতে যাচ্ছি। সবাই জেনারেল সলিউশনটা একটু লিখে নাও। এবার দেখো জেনারেল সলিউশন ইজ কার y এর মান y ইকুয়াল টু আমরা সবসময় এটাকে y ধরে। এখন যেহেতু x এর ভেরিয়েবল তাহলে আমরা এটাকে y অফ x ও ধরে নিতে পারি। একই কথা, আমরা y ধরে করি অথবা y অফ x ধরে করি যখন যেটা, অথবা আমরা লিখি সরাসরি জেনারেল সলিউশন ইকুয়াল টু। এটা তোমাদের যেভাবে লিখলে ভালো লাগবে তোমরা সেইভাবে লিখতে পারো। দেখো সিয়ন আমার যে মানগুলো আসছে সেই মানগুলো আমি এক এক করে বসাই দিতে চাচ্ছি। ই টু দি পাওয়ার -x প্লাস c2 ই টু দি পাওয়ার -2x আমাদের জেনারেল সলিউশন হয়ে গেল। এই জেনারেল সলিউশন যখন হয়ে যাবে এটাকে আমরা একটা ইকুয়েশন দিই। আগে দিলাম 1, এবার দিলাম 2। এখন আমাদের y একবার ডিফারেন্সিয়েট করতে হবে। যদি আমি এটাকে একবার ডিফারেন্সিয়েট করি y প্রাইম x সমান -c1 ই টু দি পাওয়ার -x -2c2 ই টু দি পাওয়ার -2x, এটা মনে করো ইকুয়েশন 3। এখন দেখো আমাদের দুইটা শর্ত দেওয়া ছিল। একটা শর্ত দেওয়া ছিল y অফ 0 ইকুয়াল টু 0, আর একটা শর্ত দেওয়া ছিল y ড্যাশ 0 ইকুয়াল টু 1। আমি y অফ 0 ইকুয়াল টু 0 লিখতে চাচ্ছি। তাহলে ইন ইকুয়েশন 2 তে যদি আমি y অফ 0 ইকুয়াল টু 0 বসাই তাহলে 0 ইকুয়াল টু c1 প্লাস c2। দেখো তাহলে আমি এখানে পাচ্ছি 0 ইকুয়াল টু c1 প্লাস c2। তাহলে আমি মানটা পাচ্ছি c1 ইকুয়াল টু -c2। আবার ইন ইকুয়েশন 3 তে যদি আমি বসাই, ইন ইকুয়েশন 3 এখানে যদি আমি বসাই তাহলে দেখো y ড্যাশ 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু পাচ্ছি -c1 -2c2। দেখো 1 ইকুয়াল টু পাচ্ছি -c1 -2c2। আমি এই মুহূর্তে c1 এর মান যদি -c2 বসাই তাহলে দেখো আমার c2 এর একটা মান নির্ণয় করতে পারবো। দেখো একটু 1 ইকুয়াল টু c1 এর পরিবর্তে যদি -c2 বসাই তাহলে এখানে আসবে c2 -2c2। তাহলে তুমি দেখতে পাচ্ছ c2 ইকুয়াল টু -1। c2 এর মান যদি -1 হয় তাহলে c1 এর মান হবে কত? c1 এর মান হচ্ছে দেখো c1 এর মান হচ্ছে +1। দেখো আমার c1 এবং c2 এর মানটা বেরিয়ে গেল। এই c1 এবং c2 এর মানটা আমি কোথায় বসাবো? আমরা 2 নম্বর সমীকরণে বসাবো, যেখানে আমাদের জেনারেল সলিউশনটা ছিল। তাহলেই আমাদের পার্টিকুলার সলিউশন পাওয়া যাবে। দেখো নাও দ্য পার্টিকুলার সলিউশন ইজ, এখন তোমাকে লিখতে হবে নাও দি পার্টিকুলার সলিউশন ইজ। এটাকে আমরা সংক্ষেপে পিএস দিয়ে বলি। তাহলে পার্টিকুলার সলিউশন আমরা পাবো, এটাকে আমরা বলি কি পিএস। এখন দেখো y ইকুয়াল টু আমরা পাবো, দেখো c1 এর পরিবর্তে যদি 1 বসি ই টু দি পাওয়ার -x, আর c2 এর পরিবর্তে যদি আমি মাইনাস বসাই তাহলে ই টু দি পাওয়ার -2x। আমি নিচেরটুকু একটু মুছে দেই, তাহলে আমাদের এই নিয়মের অঙ্ক তোমরা বাসায় গিয়ে করতে পারবে এবং এই প্রশ্নমালা এই ধরনের শর্ত সাপেক্ষে কিছু অঙ্ক তোমাদের দেওয়া আছে। এখন দেখো মাঝে মাঝে দেখা যায় এই অঙ্কগুলো যখন আমরা করি তখন ভেরিয়েবল চেঞ্জ দিয়ে দেওয়া হয়। এই ভেরিয়েবল চেঞ্জ দিয়ে যখন কোনো অঙ্ক দেয় তখন তোমরা অনেক সময় মনে করো অঙ্কটা মনে হয় এই প্রশ্নমালার অঙ্ক না, অন্য কোনো প্রশ্নমালার অঙ্ক। সেই ক্ষেত্রে আমরা ভেরিয়েবল চেঞ্জেরও একটা অঙ্ক তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি এবং সেই অঙ্কটা একটু দেখো। ওকে, আমি আরেকটা অঙ্ক বসাবো, সেটা হলো দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি। দেখো আগে ছিল ডিওয়াই বাই ডিএক্স, এটা এখন হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি। তার এক্স ইকুয়াল টু বলা আছে 0। এই ধরনের একটা অঙ্ক আছে, সেখানে একটা শর্ত দেওয়া আছে, when
টি ইকুয়াল টু 0, যখন টি এর মান 0 তখন x ইকুয়াল টু 10, দেন x ইকুয়াল টু x ইকুয়াল টু 10। আবার বলা আছে যখন t ইকুয়াল টু 0, যখন t ইকুয়াল টু 0 সেই ক্ষেত্রে dx বাই dt এর মানও 0। এরকম দুইটা শর্ত সমন্বিত অঙ্ক দেওয়া আছে এবং সেটা আমরা কিভাবে করতে পারি। একই কথা, আগে যেখানে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx লিখেছিলাম, এই ক্ষেত্রে ভেরিয়েবল কত x। এখন দেখো আমরা লিখবো সলিউশন, লিখবো কি লেট x ইকুয়াল টু e টু দি পাওয়ার, আগে ছিল e টু দি পাওয়ার mx, এখন হবে আমার e টু দি পাওয়ার mt। সবকিছু একই, শুধু ভেরিয়েবল দুটো একটু চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এই মুহূর্তে আমাদের দরকার dx বাই dt সমান, তাহলে m e টু দি পাওয়ার mt। আমাদের দরকার d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার সমান m স্কয়ার e টু দি পাওয়ার mt। দেখো, আমি যদি এখানে একটা ইকুয়েশন অন দিয়ে আসতাম, তাহলে আমি আবার সেই আগের মতো বলতে পারতাম পুটিং দ্য ভ্যালু অফ d স্কয়ার x বাই dt স্কয়ার এন্ড x কোথায়, ইন ইকুয়েশন অন। তাহলে ইন ইকুয়েশন অনে যদি আমরা এই মানগুলো বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি m স্কয়ার e টু দি পাওয়ার mt মাইনাস 4 e টু দি পাওয়ার mt ইকুয়াল টু 0। এখন সেই আগের মতো অক্সিলারি ইকুয়েশন তুমি লিখে নিতে পারো। সেই অক্সিলারি ইকুয়েশন যদি লেখো, তাহলে m স্কয়ার মাইনাস 4 e টু দি পাওয়ার mt ইকুয়াল টু 0 পাবো। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে, এই m স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, যেহেতু e টু দি পাওয়ার mt নট ইকুয়াল টু 0। তাহলে এই কাজটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখা যাচ্ছে m এর মান আমার, তাহলে দেখা যাচ্ছে এখানেও ঠিক m এর মান কি আসছে, 2টা। তাহলে দেখো আমরা এখানে আমরা কি লিখতে পারি, m স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে আমরা লিখতে পারি m স্কয়ার ইকুয়াল টু 4, m ইকুয়াল টু 2 অথবা m ইকুয়াল টু মাইনাস 2। তাহলে একটা প্লাস 2 একটা মাইনাস 2। তাহলে এখন বলো জেনারেল সলিউশনটা কি হবে। আমরা এখন জেনারেল সলিউশনটা লিখে নিতে পারি। জেনারেল সলিউশনটা হবে জেনারেল সলিউশন। আমরা এই জেনারেল সলিউশনটা আমরা কি করি, সব সময় যখন যে ভেরিয়েবল থাকে সেই ভেরিয়েবল লিখি। তাহলে x ইকুয়াল টু আমার কত আছে, সিওন কত, আমরা লিখে নেই সিওন e টু দি পাওয়ার 2t, সিওন e টু দি পাওয়ার 2t প্লাস c2 হবে e টু দি পাওয়ার মাইনাস। আমাদের জেনারেল সলিউশনটা হয়ে গেল। আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন আপাতত না থাকারই কথা। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে ওই যে বলা যাবে যে স্যার এই অঙ্কগুলো পারি না বা এটা পাই না, আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা সমাধান করে দিতে পারবো। আসো, এটাকে আমরা 2 নং সমীকরণ বলি। আমাকে এবার dx বাই dt লিখতে হবে, কারণ আমাকে ওখানে আমাদের শর্তগুলো dx বাই dt এর উপর ভিত্তি করে দেওয়া আছে। দেখো, তাহলে আমি পাবো 2c1 e টু দি পাওয়ার 2t মাইনাস 2c2 e টু দি পাওয়ার মাইনাস 2t, এটা হচ্ছে। দেখো, তোমার এখানে শর্ত দেওয়া আছে t ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 1। দেখো, t ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 10। আমি এটা অ্যাপ্লাই করি, তাহলে 10 ইকুয়াল টু সিওন, 10 ইকুয়াল টু আমরা পাচ্ছি সিওন, আর এখানে পাচ্ছি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে অন, সিওন প্লাস সিওন। আবার t ইকুয়াল টু 0 dx বাই dt ইকুয়াল টু, তখন আমাদের শর্তটা কি ছিল, এটার মানও ছিল 0। দেখো, তাহলে তুমি পাও 0 ইকুয়াল টু 2c1 মাইনাস 2c, 0 ইকুয়াল টু তুমি তাহলে পেলে 2c1 মাইনাস 2c। তাহলে তুমি এই জায়গা থেকে পাচ্ছ, দেখো 2 কমন নিয়ে কেটে দাও, c1 ইকুয়াল টু c2। তুমি এখন c1 এর মানটা যদি এখানে বসিয়ে নাও, তাহলে কি পাচ্ছ, দেখো 10 ইকুয়াল টু c1 প্লাস c2 এর পরিবর্তে c1 বসালাম, তাহলে c1 2c1 ইকুয়াল টু 10, c1 ইকুয়াল টু i। তুমি এখানে পাচ্ছ c1 ইকুয়াল টু i।
তাহলে C1 যদি 5 হয় তাহলে তুমি অবশ্যই পাবে C2 ইকুয়াল টু 5। এখন দেখো পার্টিকুলার সলিউশন, আমরা যেটাকে PS দ্বারা বলি পার্টিকুলার সলিউশন। তাহলে এখন বলো x ইকুয়াল টু কি হবে? C1 এর পরিবর্তে আমার আছে 5, তাহলে 5 e টু দি পাওয়ার 2t প্লাস 5 e টু দি পাওয়ার মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন। তাহলে এই অধ্যায় আমাদের এই পর্যন্তই আছে এবং এই অঙ্কগুলো তোমরা একটু এই যার কাছে বই আছে তারা একটু বইগুলো দেখে এই প্রশ্নমালার আরো কিছু অঙ্ক তোমরা নিজেরা বাসায় গিয়ে করে নিবে, ঠিক আছে? আসো এর পরের অধ্যায়ে চলে যাই। আমরা এত সময় যে ইকুয়েশনগুলো পেলাম, দেখো সেই ইকুয়েশনগুলোর মধ্যে একটা কথা ছিল যে এর পরের অধ্যায়ের আমি কিছু কথা তোমাদেরকে একটু বলে দিতে চাচ্ছি। দেখো এত সময় আমি দেখো এখানে ডি কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 5d প্লাস 3 ইন্টু ওয়াই এই ধরনের অঙ্ক পেয়ে আসছে, অর্থাৎ রাইট সাইডে অলওয়েজ 0 ছিল। আমি এখনের অঙ্কগুলো, এর পরের চ্যাপ্টারের অঙ্কগুলো যদিও আজকে আমি শুরু করবো না, কিন্তু তোমাদের কিছু বেসিক কথা বলবো। সেখানে দেখবা রাইট সাইডে তখন আছে হয় এক্স অথবা e টু দি পাওয়ার x অথবা sin x cos x ইত্যাদি, অর্থাৎ শূন্য বাদে অপর যে কোনো ভেরিয়েবল এখানে থাকবে, শূন্য বাদে অপর যে কোনো ভেরিয়েবল এখানে থাকবে। সেই ভেরিয়েবলগুলো দিয়ে অঙ্কগুলো কিভাবে করতে। আসো এই অঙ্ক করার আগে আমি তোমাদেরকে ক্লাস 11 ক্লাসে নিয়ে অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি। সেই একাদশ শ্রেণীতে আমরা যা দেখি সেই জিনিসগুলো আমরা এই অনার্স লেভেলে এসে অনেকেই এইটাকে আয়ত্তে রাখতে পারি না বা মনে রাখতে পারি না, তখন তোমাদের অনেক সমস্যা হয়ে যায়। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি তোমাদের কিছু সুন্দর কথা লিখে রেখেছি, তোমরা একটু দেখো। আমি এখানে লিখেছি নাও উই হ্যাভ টু রিমেম্বার some important technique. Now we have to remember. Now দেখো we have to remember. কি বলছি? Now we have to remember some important technique. Some important technique. কি হলো কথাটা? আমি কিছু ইম্পর্টেন্ট টেকনিক তোমাদেরকে এখন দেখাতে চাচ্ছি। এটা কিন্তু বেসিক্যালি পরের প্রশ্নমালার সূত্র নয়, তবে পরের প্রশ্নমালাগুলো যা আছে সেই অঙ্কগুলো করতে হলে এই টেকনিকগুলো তোমাদের খুব বেশি কাজে লাগবে। দেখো আমরা ddx কে কি দ্বারা প্রকাশ করেছিলাম মনে আছে? d দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে তুমি একটু দেখো d স্কয়ার x ডিভাইডেড বাই ds স্কয়ার, এটাকে আমরা ডি স্কয়ার দ্বারা প্রকাশ করব। এমনি করে পাওয়ার যতই তুমি দাও না কেন, ডি টু দি পাওয়ার n টার্মস পর্যন্ত যদি ডিফারেন্সিয়েট করো তখন আমরা ডি এর পাওয়ার n দ্বারা প্রকাশ করব। এই কথাটা তোমাদের একটু মনে রাখতে হবে। ডি টু দি পাওয়ার n মানেই হচ্ছে তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে তার n তম পদ পর্যন্ত, n টার্মস পর্যন্ত তার ডিফারেন্সিয়েশন। আসো এইটার সাপেক্ষে আমরা তোমাকে ছোট্ট দুই একটা টেকনিক দেখাচ্ছি, যে টেকনিকগুলো আগামী দিন যখন আমি থিওরি পড়াবো তখনও কাজে লাগবে, যখন আমি অঙ্ক করাবো তখনও কাজে লাগবে। মনে করো তুমি কোনো অঙ্কের মধ্যে দেখবা ডি কিউব অফ এক্স, এর অর্থ হলো ডি কিউবটা আমরা লিখতে পারি ডি স্কয়ার ডি অফ এক্স, আমরা লিখতে পারি ডি স্কয়ার ডি অফ এক্স। দেখো এই ডি স্কয়ারটা আপাতত থাক, আমি এটাকে ডি স্কয়ারটাকে আমি আপাতত রেখে দিলাম। ডি অফ এক্স কিউব, অর্থাৎ এক্স কিউবকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখান থেকে পাবো ডি 3s স্কয়ার। যদি এটাকে আমি আবারও লিখি এভাবে, দেখো তো তোমাদের সবার ডি অফ 3s স্কয়ার, তোমরা এটা লিখতে পারো। এখন দেখো 3s স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে তুমি পাচ্ছ এখানে কত, 3 মানে 6x, তার ডি অফ 6x ডিফারেন্সিয়েট করলে কত পাবে 6। এই 6 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল। আমরা দেখতে পাচ্ছি
ভেরিয়েবলের পাওয়ার যা আছে ওই কয়বার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে যতগুলো পাওয়ার থাকবে তার ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছে। এমনিভাবে যদি আমি এখানে একবার বাড়াইয়ে দিতাম এক্স কিউব, তাহলে তার মান আসতো 0। এখন দেখো আমি এখান থেকে একটা ডিসিশন নিতে চাচ্ছি, যদি n টার্মস থাকে, আমি কতবার নিয়েছি n বার, তার x কে n বার পর্যন্ত যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে তার মানটা হবে ফ্যাক্টোরিয়াল n। তাহলে তার মানটা হবে ফ্যাক্টোরিয়াল n। যদি আমরা এর চেয়ে একবার বেশি করি dn প্লাস 1 x টু দি পাওয়ার n, তাহলে তার মানটা হবে 0। তাহলে আমি কি করলাম, 3 বার ডিফারেন্সিয়েট করা দেখা গেল ফ্যাক্টোরিয়াল 3, 4 বার যদি পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করি ফ্যাক্টোরিয়াল 4, n বার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ফ্যাক্টোরিয়াল n। এই টেকনিকটা তোমাদের খুব বেশি কাজে লাগে। আসো এর সাথে আমি আরেকটা জিনিস পড়াই, তাহলে তোমাদের এটা আরো কাজে লাগবে, এবং এটা দেখো পরবর্তী সময় তোমার খুব বেশি কাজে লাগবে। দেখো আমি এখন ইনভার্স অপারেটর করতে চাচ্ছি, ইনভার্স অপারেটর। দেখো ইনভার্স অপারেটর যখন আমরা করি, অর্থাৎ বিপরীত অপারেটর, সেটা হচ্ছে কি, তাহলে ডিফারেন্সিয়েট এর বিপরীত অপারেটর হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের বেলায় আমরা কি লিখতে পারি, আর দেখো তোমাদের সবার মনে আছে কিনা, 1/d কে 1/d দ্বারা আমরা কি বোঝাই, d দ্বারা যেহেতু ডিফারেন্সিয়েট বোঝাই, 1/d দ্বারা আমরা বোঝাই কি ইন্টিগ্রেশন কার আই। এখন যদি কোনো সময় আমরা দেখি 1/d অফ x, 1/d অফ x, তখন এটা দ্বারা বোঝায় ইন্টিগ্রেশন অফ f(x)। তাহলে আমরা এইভাবে এই জিনিসটাকে তোমাদের মাঝে একটু অন্যভাবে দেখাতে চাচ্ছি। দেখো যদি 1/d স্কয়ার অফ x থাকে তাহলে এটার মানটা কি দাঁড়ায়, 1/d স্কয়ার x। এটা থেকে আমরা তোমাদের এই টেকনিকটাই শেখাতে চাচ্ছি। দেখো 1/d ইন্টু 1/d অফ x, 1/d ইন্টু 1/dx। দেখো তাকিয়ে একটু, তাহলে 1/d ইন্টিগ্রেশন অফ x dx, 1/d ইন্টিগ্রেশন অফ x dx। দেখো x dx, আমরা এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা এই জায়গাটা তোমাদের কাছে একটু নিয়ে যেতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা দুইবার ডিফারেন্সিয়েট করতে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। দেখো 1/d, আর একটা থাকলো 1/d। যদি এখানে x দেওয়া থাকে তাহলে আমরা কি পাই সেটা একটু থাকবে। যদি এখানে x না দিয়ে শুধু করতাম, তাকে আমি আবার একটু দেখাই, যদি আমি x না দিয়ে করতাম তাহলে 1/d স্কয়ার এই 1/d ইন্টু 1/d, তার সাথে কি থাকতো, 1/d এর সাথে থাকতো একটা ইন্টিগ্রেশন। কারণ এই 1/d এর পরিবর্তে আমরা লিখতাম ইন্টিগ্রেশন অফ dx। দেখো আমি x পরে লিখবো, তাহলে এইটা 1/d অফ ইন্টিগ্রেশন অফ। তোমরা সবাই জানো এইটার মান হচ্ছে অন, এখানে একটা কিছু না থাকা মানে হচ্ছে অন। অনকে ইন্টিগ্রেশন করলে কি হয় x। তাহলে তোমরা পরের লাইনে লিখতে পারো 1/d x। তাহলে 1/d অফ x মানে কি, ইন্টিগ্রেশন অফ x dx, তার মানে s স্কয়ার বাই 2। তাহলে তুমি দেখতে পাচ্ছ 1/d স্কয়ার মানে হচ্ছে s স্কয়ার বাই 2। ঠিক তেমনি 1/d কিউব যদি বলি তাহলে হবে x কিউব বাই 2, মানে কি ফ্যাক্টরিয়াল 2 বলা যাবে, s স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 বলা যাবে। যদি 3 বার করি তাহলে আমাদের এটাকে করতে করতে দেখা যাবে x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3। যদি 4 বার করি তাহলে x4 বাই ফ্যাক্টরিয়াল 4। যদি এখানে 4 বার লিখি তাহলে x4 বাই x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল। যদি n বার করি d টু দি n, তাহলে আমরা বলবো x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n। এই যে এটা একেবারে নরমাল একটা জিনিস বললাম, যেটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখে আসছি। এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে আমি পরবর্তী অধ্যায়ে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো খুব সুন্দর করে তোমাদেরকে বুঝাতে পারবো। এর সাথে তোমাদের আরো একটা জিনিস আমি তোমাদের একটু শেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো তোমরা বাইনোমিয়াল থিওরাম পড়ে আসছিলা, দ্বিপদী বিস্তৃতি। সেই দ্বিপদী বিস্তৃতির দুইটা সূত্র একটু তোমাদের মনে আছে। একটা হলো a প্লাস এক্স টু দি পাওয়ার n। দেখো তোমাদের প্রথম প্রশ্নমালায় ছিল a প্লাস এক্স টু দি পাওয়ার n, এটার সমান। দ্বিতীয় প্রশ্নমালা a না থেকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ছিল।
এই সূত্রটা তোমাদের সবার মনে আছে, 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 x স্কোয়ার প্লাস ডট 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 ইত্যাদি। এখন এই সূত্র দুইটা জাস্ট এটা সবাই তোমরা জানো, এটা আমাদের তেমন বেশি দরকার আসবে না। আমাদের জন্য দরকার আসবে এটার একটু ব্যতিক্রম যে সূত্রগুলো আছে, on মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ on মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এই সূত্রটা কাজে লাগে। যেহেতু আমরা এই মুহূর্তে ডি দ্বারা প্রকাশ করছি, তাহলে on মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এই সূত্রে এটা যেমন on প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, সেই ক্ষেত্রে on প্লাস ডি স্কোয়ার প্লাস ডট ডট ডট। তোমাদের এই কথাটা মনে রাখতে হবে। তোমাদের জন্য দরকার এইটুকু, আমি যা দাগ দিয়ে দিচ্ছি দেখো, ডি টু দি পাওয়ার মাইনাস 1, মানে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, এভাবে তোমার ডট 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 চলতে থাকবে, প্লাস মাইনাস ডট 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 ইত্যাদি এভাবে বসতে থাকবে। দেখো যদি তোমার পাওয়ার 2 থাকতো, তাহলে on মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস 2 হতো, সেই ক্ষেত্রে on প্লাস 2d প্লাস 3d স্কোয়ার প্লাস 4d কিউব প্লাস ডট ডট ডট। এখন দেখো যদি আমরা এখানে প্লাস করতাম on প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস 2, on মাইনাস 2d প্লাস 3d স্কোয়ার মাইনাস 4d কিউব প্লাস ডট 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 ইত্যাদি। দেখো এই চারটা টেকনিক তোমাদের একটু মনে রাখতে হবে সূত্রের সাথে সাথে। ওই যে আগের যে দুইটা টেকনিক বললাম, কিভাবে ডিফারেন্সিয়েট গুলো ইন টার্মস বন্ধ করতে হয়, অথবা তার বিপরীত প্রক্রিয়া যেটাকে আমরা বলেছি ইনভার্স অপারেটর, অর্থাৎ ইন্টিগ্রেশনটাকে n বার পর্যন্ত সংক্ষেপে কিভাবে করা যায়, এই দুইটা জিনিস তোমরা বাসায় একটু দেখবে। নেক্সট ক্লাসে তোমাদের পরবর্তী অধ্যায়ে আমি নিয়ে যাব যে এই যে লিনিয়ার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি, তার ডান পক্ষে শূন্য বাদে যদি x থাকে, e টু দি পাওয়ার x থাকে, অথবা sin x বা cos x, অর্থাৎ কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, সেই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা তোমাদের বলবো। আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।